ভেজাল প্যারাসিটামল খেয়ে ৭৬ শিশু মৃত্যুর ঘটনায় ২৩ বছর পর আরেক ওষুধ কোম্পানির পরিচালক সহ ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিজ আছে, তার কাছ থেকে প্রমাণ পাওয়া যায় যে এই ওষুধের মধ্যে, এই সিরাপের মধ্যে বিষাক্ত পদার্থ আছে। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা অপরাধ করেছে। আমাদের বিরুদ্ধে মামলাটা প্রমাণ হয় নাই, তারপরেও মাননীয় আদালত সাজা দিয়েছেন, তা আমরা তাদেরকে সাজেশন দিয়েছি যে হাইকোর্টে যাওয়ার জন্য, আপিল করার জন্য। এটিকে গণহত্যা উল্লেখ করে এ শাস্তি পর্যাপ্ত নয় বলে মন্তব্য ওষুধ প্রযুক্তিবিদদের। এতগুলো বাচ্চা মারা যাওয়ার পরে 10 বছরের শাস্তি, জেল, এটি আমার কাছে মনে হয় যে গুরু পাপে লঘুদণ্ড। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারিভাবে হজযাত্রার দ্বিতীয় দিনে চরম অব্যবস্থাপনা। ভিসা না পাওয়ায় সকালের ফ্লাইটে যেতে পারেননি 419 জন যাত্রী। দিনভর ভোগান্তি। পাসপোর্ট আসে নাই, ভিসা আসে নাই, আমরা যেতে পারিনি। আজকে মাত্র 2000 মানুষকে পাঠাচ্ছে সরকারিভাবে। এই 2000 মানুষকে যদি তারা ঠিকভাবে পাঠাইতে না পারে তাহলে আমার আর কিছু বলার নাই। মোবাইল ফোন চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগে এক শিশু কিশোরকে পিটিয়ে হত্যা। 3 ছাত্রলীগ কর্মী আটক। চাঁদপুরে শোক দিবসে চাঁদা না পেয়ে হামলায় জড়িত আরো 2 জন নৌপথে ঢাকায় পালিয়ে আসার সময় গ্রেফতার। দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছরেও শেষ হয়নি সব মামলার বিচার কাজ। সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। এবং রাজধানীতে বেপরোয়া মোটরসাইকেল আরোহীরা হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। কঠোর শাস্তির পরামর্শ নগরবিদদের। শৃঙ্খলা আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। ভেজাল প্যারাসিটামল সিরাপ বাজারজাত মামলায় এবার ওষুধ কোম্পানি বিসিআই এর নির্বাহী পরিচালক সহ 6 কর্মকর্তাকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই অভিযোগে অর্থদণ্ড দেওয়া হয়েছে 2 লাখ টাকা করে। সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান এই রায় দেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির পরিচালক শাহজাহান সরকার উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 1990 থেকে 1992 সাল পর্যন্ত সময়ে ঢাকার শিশু হাসপাতালে বেড়ে যায় শিশু মৃত্যুর হার। সে সময় গণমাধ্যমে শিশু মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে ভেজাল প্যারাসিটামল সেবনের বিষয়টি। ওষুধ প্রশাসনের নির্দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই ও অ্যাডফ্লেমের প্রস্তুতকৃত প্যারাসিটামলের নমুনা পরীক্ষা করা হলে এতে ডাইইথিলিন গ্লাইকল নামক বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এই ঘটনায় 1992 সালের 18 নভেম্বর তৎকালীন ওষুধ প্রশাসনের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী বিসিআইয়ের 6 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। দীর্ঘ 23 বছর পর মামলার রায়ে অভিযুক্ত 6 কর্মকর্তাকে সাজা দিয়েছেন আদালত। এই সিরাপের মধ্যে বিষাক্ত পদার্থ আছে, শুধু তাই না, এটা খেলে যে কোনো লোক মারা যেতে পারে বলে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি বিশ্লেষকদের রিপোর্টে পাওয়া যায়। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা ভেজাল প্যারাসিটামল তৈরি করে অপরাধ করেছে। বিগত আজকে আসামিদের বিরুদ্ধে 10 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ড দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন আসামি পক্ষ। মামলাটা প্রমাণ হয় নাই, তারপরেও মাননীয় আদালত সাজা দিয়েছেন, তা আমরা তাদেরকে সাজেশন দিয়েছি যে হাইকোর্টে যাওয়ার জন্য, আপিল করার জন্য। প্যারাসিটামল সিরাপ তৈরিতে মূল দ্রাবক হিসেবে ব্যবহার হয়ে থাকে প্রোপাইলিন গ্লাইকল। তবে মামলার অভিযোগে বলা হয় বিসিআই কোম্পানির সস্তায় প্রস্তুতকৃত ভেজাল প্যারাসিটামল সিরাপে ব্যবহার করা হয় ডাইইথিলিন গ্লাইকল নামক বিষাক্ত উপাদান। মূলত চামড়া শিল্পে ব্যবহৃত এই বিষাক্ত উপাদানটি শিশুর কিডনি বিকল করে দেয়। ভেজাল ওষুধ তৈরির অপর একটি মামলায় গত বছরের 22 জুলাই অ্যাডফ্লেম নামক ওষুধ কোম্পানির 3 কর্মকর্তাকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ৭৬ শিশু মারা যাবার ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে দেশের ওষুধ প্রযুক্তিবিদরা বলেছেন, অপরাধের তুলনায় এই শাস্তি পর্যাপ্ত নয়। দীর্ঘ 23 বছর অপেক্ষার পর এই রায়ে হতাশা প্রকাশ করেছেন তারা।
অসাধু ব্যবসায়ীরা ওষুধ কোম্পানির মালিক হয়েছেন, কিন্তু তাদের লোভ প্রচন্ড, তাড়াতাড়ি বড়লোক হতে হবে, এই মানসিকতা থেকে তারা ব্যবহার করেছেন প্রপাইলিন গ্লাইকোলের বদলে ডাইইথাইলিন গ্লাইকোল। এই ডাইইথাইলিন গ্লাইকোল হলো মারাত্মক রকমের বিষাক্ত, মনুষ্য ব্যবহারের অনুপযোগী, এবং এটা বলাই আছে যে এটা কিছুতেই ব্যবহার করা যাবে না, এটা বিষ। তারা এই ডাইইথাইলিন গ্লাইকোল দিয়ে সিরাপ বানিয়েছে এবং এইটা বাচ্চাদের কিডনিকে ড্যামেজ করেছে, একেবারে কিডনিকে ধ্বংস করেছে, যার ফলে এই বাচ্চাগুলো মারা গেল। তো নাগরিক হিসেবে আমার প্রত্যাশা ছিল এটি আরো বড় সাজা হবে। 10 বছরের শাস্তি, জেল, এটি আমার কাছে মনে হয় যে গুরু পাপে লঘুদণ্ড। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা ছিলেন তাদের গাফিলতির কারণে এতদিন লেগেছে বিচার হতে। যদি আমাদের এইরকম দশকের পর দশক অপেক্ষা করতে হয়, গণহত্যার মতো অপরাধ করার পরে এতদিন ধরে অপেক্ষা করতে হবে, এই ধরনের দৃষ্টান্ত আমরা তো আর দেখতে চাই না। সরকারিভাবে হজ যাত্রার দ্বিতীয় দিনেই চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আজ সৌদি আরব যেতে পারেননি 419 জন যাত্রী। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় হজ যাত্রীদের। তবে জটিলতা কাটিয়ে আজ রাত 3:35 ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আশকোনা হজ ক্যাম্পের সহকারী হজ অফিসার আব্দুল মালিক। হজ ক্যাম্প থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। ভিসা জটিলতায় সকালের ফ্লাইটে যেতে না পারায় দিনভর ভোগান্তি পোহাতে হয় দূর দূরান্ত থেকে ঢাকায় আসা হজযাত্রীদের। সোমবার সকাল 9টায় সরকারি ব্যবস্থাপনায় 419 জনের হজযাত্রা করার কথা থাকলেও ভিসা না পাওয়ায় যেতে পারেননি তারা। এরকম অনিশ্চয়তায় রয়েছেন আরো হজযাত্রী। দায়িত্ব নিয়ে ভিসা দিতে না পারায় বিপাকে রয়েছেন হজ এজেন্সির এজেন্টরাও। সকালে ফ্লাইট ছিলাম সকাল 9:05 যতবারই যাই বিমান অফিসে 9টার পরে আসছেন, 9টার পরে যাই, যাওয়ার পরে খোঁজাখুঁজি গুলো কয় যে আপনার আসে নাই, পাসপোর্ট আসে নাই, ভিসা আসে নাই। দুঃখে কলিজা ফেটে যায় ভাই, আমি কিছু করতে পারতে চাই, কোথায় গেলে আমার দুঃখ লাগে। আমি, আমার আব্বা আম্মা এবং আমার আত্মীয় একজন আছে, উনি সব এখানে সব আত্মীয় স্বজন সবার থেকে বিদায় নিয়ে আসি যে আজকে সকাল 9:05 যে ফ্লাইটটা ছিল ওটাতে যাবে। রাত্রে 11টা বাজে যখন ঢুকছি, এসে যখন ওনারা যে রিপোর্ট করলো আমাদের পাসপোর্ট, আমাদের ভিসা কই, তো তখন ওনারা বললো যে আপনাদের পাসপোর্ট ভিসা আসে না। 200 হজ যাত্রী নিয়ে আমি খুব বিপদের মধ্যে আছি। সমস্ত হজ যাত্রীরা আমাদেরকে কখন আমরা যাবো সেটা বলতেছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা যেতে পারবো কিনা, অথচ আমরা এখন অফিসেও বসতে পারতেছি না। আমাদের হাজিদেরকে আদৌ আমরা হজে নিতে পারবো কিনা সেটা আমরা জানি না। পরে রাত 3:30টায় একটি ফ্লাইটে তাদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানায় হজ অফিস। সেই সাথে শিগগিরই ভিসা জটিলতা কেটে যাবে বলেও জানানো হয় হজ অফিস থেকে। সৌদি গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় সবার সাথে করে মোটামুটি ফায়সালা হয়ে গেছে। এখন আমাদের ভিসা স্ট্যাম্পেল হচ্ছে। আমাদের রাত্র 3:35 ফ্লাইট যেটা আছে ওটার সকল হজযাত্রী যেন প্রস্তুত থাকে। এসব আশ্বাসের পরও সংখ্যা কাটছে না হজে গমনোচ্ছেদের। তাদের প্রত্যাশা ভিসা প্রাপ্তি এবং হজের ফ্লাইট শিডিউলের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকোনা হজ ক্যাম্প থেকে শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে মোবাইল চুরির অপরাধে রাজা নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানায় মোবাইল চুরির অভিযোগ তুলে রাজাকে বেধড়ক মারপিট করে এলাকার বেশ কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় রাজাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাজাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আবারও নৃশংসতা, কায়দাও প্রায় একই, পিটিয়ে হত্যা। হাজারীবাগের গণকটুলি এলাকায় মোবাইল চুরির অভিযোগে রাজা নামের এক যুবককে হত্যা করা হয়েছে পিটিয়ে। তার স্বজনরা জানায় রোববার রাতে মোবাইল চুরি করেছে বলে সোমবার সকালে রাজাকে উঠিয়ে নিয়ে যায় স্থানীয় ছাত্রলীগ নেতা আরজু ও তার সহযোগীরা। কিন্তু দুপুরের পর তাকে গুরুতর আহত অবস্থায় গণকটুলি গলির মাথায় ফেলে যায় তারা। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তার স্বজনরা অভিযোগের আঙুল তুলেছে আরজুর দিকেই। আরজু এবং ওর 3-4 ছেলে পেলে সবাই মাজারের সাথে আমাদের বাসায় দিয়ে যায়। বড় বড় মানুষের কোনো কিছু হয় না, আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু হবে এটা? সে হলো ছাত্রলীগের সভাপতি হাজারীবাগ থানা। পুলিশ জানায় রাজার শরীরে বেশ কটি বড় জখমের আলামত পাওয়া গেছে। মাথার বাম পাশে একটা বড় ধরনের জখম, যেটা কাটা দাগ, এবং এটা অনেক ডিপলি
এবং শরীরে বিভিন্ন অংশে মারের চিহ্ন আছে, রক্ত জখম করা আছে। এদিকে গণকটুলির যে গলিতে ঘটানো হয়েছে এমন নৃশংস ঘটনা, সেখানেও সাক্ষ্য দিয়েছেন কেউ কেউ, যাদের সহায়তায় আটক করা হয়েছে সন্দেহভাজন 3 যুবককে। এই জায়গাটা করছে, হ্যাঁ, এরপর একটা মুরগি না বাঁধ আছে। ভিকটিম এবং অভিযুক্ত আমরা 3 জনকে বাদে অ্যারেস্ট করা হয়েছে। কিছু আলামত ধরা হয়েছে যে এই হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেল বা যেটা দিয়ে বাঁশ দিয়ে পিটানি মারা হয়েছে সেটাও উদ্ধার করা হয়েছে। তার পরিবারের অভিযোগ, আরজু ও তার সহযোগীরাই নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে রাজাকে। এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন নিহতের স্বজনেরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে শোক দিবসের জন্য চাঁদা না দেয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। এ সময় পুলিশ সুপার নুরুন্নাহার জানান, বিকেল 3:30টার দিকে মামলার অন্যতম আসামি মনির এবং লিটন নৌপথে ঢাকায় পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় মেঘনা নদীর মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় কচুয়ার ভূঁইয়ারা এলাকায় তল্লাশি চালিয়ে আসামি মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। এছাড়া রাতভর অভিযান চালিয়ে আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মূলত শোক দিবসের চাঁদার দাবিতে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ 25 জনের বিরুদ্ধে কচুয়া থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে এই 7 জনকে গ্রেফতার করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করলেও ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রিট আবেদনটি খারিজ করে দেন। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান মনে করেন, মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকতে পারবে কিনা তা নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের উপর। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 13 বছরের কারাদণ্ডের সাজা বাতিল করে 2010 সালের অক্টোবরে খালাস দেন হাইকোর্ট। এবছরের 14 জুন হাইকোর্টের খালাসের রায় আপিল বিভাগ বাতিল করলে প্রশ্ন ওঠে তার মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে। সোমবার মায়ার মন্ত্রিত্ব ও এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটে বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। 2 বিচারপতির মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি তার মন্ত্রী পদে থাকা কেন অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করলেও অপর বিচারপতি রিটটি সরাসরি খারিজ করে দেন। মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি রুল জারি করেন যে কোন কর্তৃত্ব বলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি এবং মন্ত্রী পদে বহাল আছেন। রুল জারি করেন। পরবর্তীতে মোহাম্মদ আশরাফুল কামাল, বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল তিনি সন্তুষ্ট হয়ে বাংলায় একটি রায় দিয়েছেন এবং সেই রায়ে আমার রিট পিটিশন সামারিলি রিজেক্ট করেছেন। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান মনে করেন, মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়, এ বিষয়ে তারা উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। হাইকোর্টের জাজমেন্টটা খালাস আদেশটা বাতিল করে আবার রিমান্ডে পাঠিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে মোফাজ্জল হোসেন চৌধুরী একটা রিভিউ দাখিল করেছেন। সেই রিভিউ পিটিশনটা এখন বিচারাধীন। বাট এখানে উল্লেখযোগ্য যে সে রিভিউতে কোনো স্টে নাই। যখন একটা কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা আসে তখন তো অবশ্যই একটা আদালতের সিদ্ধান্ত লাগবে, অথবা এটা মানে মহান সংসদের সিদ্ধান্ত নিবে। আর রিটকারীর আইনজীবীর প্রত্যাশা, আইন অনুযায়ী বিভক্ত আদেশটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি 3য় বেঞ্চ গঠন করলে ওই বেঞ্চও মায়ার মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করবেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই ঘটেছে বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনা। এছাড়া খুনিদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র মাহবুবুর রহমান গামাকে হত্যা করা, কিন্তু এলোপাথারি গুলিতে বাকিরা আহত বা নিহত হয়। বাড্ডা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ফারুক মিলন ও নূর মোহাম্মদ নামে 2 জনকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানান, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ ছাত্রলীগের কর্মী এবং ফারুক মিলন বাড্ডা থানা আওয়ামী লীগের নেতা। তাদের 3 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাড্ডা এলাকায় একসময় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত বাউল সুমন নামে এক ব্যক্তি। পুলিশ কর্মকর্তারা জানান, বছর কয়েক আগে কারাবন্দী অবস্থায় হার্ট অ্যাটাকে বাউল সুমনের মৃত্যু হলে এই ব্যবসার নিয়ন্ত্রণ আসে মাহবুবুর রহমান গামার হাতে। এ নিয়ে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি হয় গামার। এরই ধারাবাহিকতায় ফারুক মিলনের পরিকল্পনায় গামাকে হত্যার ফন্দি আছে বাকিরা।
গোয়েন্দা কর্মকর্তা জানান, হত্যা মিশনে অংশ নেয় 8 জন। এদের মধ্যে ফারুক মিলন ও নূর মোহাম্মদকে বাড্ডা ও ভাটারা এলাকা থেকে গ্রেফতার করা হয় রোববার রাতে। বাকি আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে চলছে অভিযান। জুট ব্যবসাকে কেন্দ্র করে মাহবুব গামা তাকে আসলে হত্যার সিদ্ধান্ত নেয় এই কতিপয় ব্যক্তি দুষ্কৃতিকারী। তার ভিতরে মিলনের ফারুক মিলন তার সহযোগীরা ছিল। সেই মূলত এই ঘটনার পরিকল্পনাকারী বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে এসে গামাকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু পরবর্তীকালে একাধিক লোকের হাতে অস্ত্র থাকার কারণে এলোপাথারি গুলিটা আসলে একেবারে টার্গেট বেসড না থেকে এলোপাথারি গুলি করে, সেই কারণে 3 জন মারা যায়। গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, আসামিদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের হত্যাকারী হিসেবেই বিবেচনা করা হবে। গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ হলো ছাত্রলীগের কর্মী। ফারুক মিলন সেও বাড্ডার থানা লেভেলের নেতা। হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা হত্যাকারী, খুনি। তো ফৌজদারি আইনের ভাষায় আসলে হত্যাকারীর রাজনৈতিক পরিচয় বা দলীয় পরিচয় কিংবা সামাজিক অবস্থান এটি বিবেচনা করার সুযোগ নেই। তিনি আরো বলেন, এই হত্যার পেছনে ঝুট ব্যবসার পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব, অর্থনৈতিক লেনদেন কিংবা অন্য কোনো কারণ ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তারা। লাভের একটা অংশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেয়ায় তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার দেখিয়ে সাংবাদিক কবির শিকদারকে পাঠানো হলো কারাগারে। মানি লন্ডারিং এর অভিযোগ তদন্তের এখতিয়ার পাচ্ছে পুলিশ। মাদক চোরাচালান সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে এনবিআর। মানি লন্ডারিং আইনে এমন সংশোধনীর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তুফাইল আহমেদ সহ মন্ত্রিপরিষদের সদস্যরা যোগ দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফ করেন। আওয়ামী লীগের নেতারা বলেছেন, বাংলাদেশের মাটিতে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শোক দিবসের আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। এ সময় তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই শোক দিবসে কেক কেটে উল্লাস করেন। আপনি পাকিস্তানের নির্দেশে আপনি মিথ্যা জন্মদিন ঘোষণা করে জাতির পিতার এই শাহাদত বার্ষিকী আপনি জন্মোৎসব পালন করে যাচ্ছেন। আজকে আপনি বেগম খালেদা আপনি প্রমাণ করেছেন, গোটা জাতিকে আপনি হৃদয়ে আঘাত করেছেন এবং এইটির মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন আপনি এই বাংলাদেশের মানুষ নন, আপনি পাকিস্তানের মানুষ, পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের নাগরিক। বাংলাদেশেও যে সমস্ত জঙ্গিরা, যে সমস্ত সন্ত্রাসীরা যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের বিচার হবে। যারা অপরাধ করেছে সরাসরি তারা যেমন অপরাধী, যারা অর্থের যোগান দিয়েছে, যারা হুকুম দিয়েছে, যারা পৃষ্ঠপোষকতা করেছে, পরিকল্পনা করেছে, তারাও তেমন অপরাধী। প্রত্যেকের বিচার আমরা করব। বিচার না করার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বন্ধুরা আমার, আসুন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিদের গডফাদার যারা, তাদের বিরুদ্ধে আমরা, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসী নেত্রীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে। 5 জানুয়ারিতে নির্বাচন করেন নাই, আপনার আম গেছে। আর 2019 সালে যে নির্বাচন না করেন তাহলে আপনার সালাও যাইব। আমার সালা দুইটাই হারাইয়া এই আপনার বিএনপি হবে, জামাত তো গেছে, আপনার দল হবে মুসলিম লীগ। 2005 সালে 17 আগস্ট দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সবগুলো মামলার বিচার কাজ। কিন্তু কেন বিচারের এই দীর্ঘসূত্রতা? এমন প্রশ্নের উত্তরে মহানগর পিপি জানান, তদন্তকারী সংস্থাগুলো সময়মতো সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সাক্ষীদের অনেকেই ঠিকানা পরিবর্তন করায় সময়মতো হাজির করা যায় না তাদের। খান মোহাম্মদ রুমেলের আরও একটি রিপোর্ট।
2005 সালের 17 আগস্ট মুন্সিগঞ্জ বাদে দেশের 63টি জেলার 503টি স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। মূলত নিজেদের অস্তিত্ব জানান দেয়া, আলোচনায় আসা এবং ভীতি ছড়ানোর উদ্দেশ্যে চালানো হয়েছিল এই বোমা হামলা। প্রতিটি বিস্ফোরণ স্থলে পাওয়া গিয়েছিল জেএমবির লিফলেট। এই ঘটনায় 2 জন মারা গেলেও আহত হয়েছিলেন বহু মানুষ। 17 আগস্ট বোমা হামলার ঘটনায় দেশজুড়ে মামলা হয়েছিল 161টি। এর মধ্যে বিচার কাজ শেষ হওয়া 102টি মামলায় 15 জনকে মৃত্যুদণ্ড, 247 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং খালাস দেওয়া হয়েছে 118 জনকে। আর 660 জন আসামির মধ্যে পলাতক 53 এবং জামিনে রয়েছেন 35 জন। মেইনলি সাক্ষীর কারণে এই বিচারটা হচ্ছে না, সাক্ষীর অনুপস্থিতির কারণে। তো সাক্ষী হয়েছে ওই সময় যারা ঘটনাস্থলের আশেপাশে ছিল, দেখেছে তারা, তো তারা অনেকে ঠিকানা পরিবর্তন করে হয়তো চলে গিয়েছে। যিনি তদন্ত করবেন তার উচিত হবে যে যাকে সাক্ষী মানা হবে তার সেখানে স্থায়ী ঠিকানা এবং তার একটা মোবাইল নাম্বার যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। সাক্ষী হাজির করার দায়িত্ব অবশ্যই পুলিশের, পুলিশ এই কাজটি করেও থাকে। গত কয়েক বছরে জেএমবির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতার বিচার কাজ শেষ ও রায় কার্যকর হলেও এখনো তৎপর এই জঙ্গি সংগঠনটি। সুযোগ পেলে তারা আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মত র‍্যাব পুলিশের। জঙ্গিবাদ যাতে পুনরায় এদেশে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সব রকমের পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি যে জেএমবির মতন সংগঠন যারা এক সময় যে সারা দেশে যেভাবে নাশকতার সৃষ্টি করেছিল তাদের পক্ষে পুনরায় আবার এরকম নাশকতা করা সম্ভব নয়। তারা আরো বলেন, জঙ্গিবাদ বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে, তবে বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের বিস্তারে তারা নতুন করে উৎসাহিত হতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেয়া গ্রেফতার সাংবাদিক প্রবীর শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হামিদুল ইসলাম এই আদেশ দেন। এর আগে প্রবীর শিকদারকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সময় স্বল্পতার কারণে শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে আটক হন প্রবীণ শিকদার। পরে ফরিদপুরের তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল। এমন বিশৃঙ্খল চলাফেরায় দুর্ঘটনা সহ নানা বিড়ম্বনায় পড়ছে পথচারী সহ বিভিন্ন যানবাহন। পরিস্থিতি মোকাবেলায় কঠোর শাস্তির মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের নিয়ন্ত্রণে আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শিগগিরই অত্যাধুনিক প্রযুক্তি আর বিআরটি এর সহযোগিতায় চালকদের শৃঙ্খলায়নের অঙ্গীকার ট্রাফিক বিভাগের। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন মোটরসাইকেল নিয়ে। প্রতিদিন অধিকাংশ রাস্তার মোড়ে ট্রাফিকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে মোটরসাইকেল চালকরা। বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষের মত, রাজধানীতে অন্যান্য যানের কারণে ঘটে যাওয়া অজস্র দুর্ঘটনার অন্যতম উৎস এসব মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাচল। মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে যারা নাকি অন্যান্য ড্রাইভাররা আছে তারা হেজিটেট হয়ে যাচ্ছে, এতে অহরহ দুর্ঘটনা ঘটছে। ইয়াং জেনারেশন যারা তারাই বাইক নিয়ে স্টাইল করতেছে, এই স্টাইলের জন্য বেপরোয়া গাড়ি চালানোর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশৃঙ্খলার পেছনেও রয়েছে মোটরসাইকেল। ঘন ঘন দিক পরিবর্তন, ওভারটেকিং ছাড়াও ফুটপাতে উঠে সাধারণ পথচারীদের আতঙ্ক হয়ে উঠেছে যন্ত্রচালিত এই 2 চাকার যান। এমনিতে আমাদের ফুটপাতের মানুষের চলাচলের রাস্তা কমে গেছে, তো এইখান দিয়ে যদি আবার একটু মোটর বাইক যায় তাহলে আমাদের হাঁটা চলার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে। মোটরসাইকেল ব্যবহার করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখে না, মানে তাদের ব্যর্থতার জন্যই মোটরসাইকেল উপরে উঠে। আর হঠাৎ যখন ফুটপাতের উপরে মোটরসাইকেল তুলে দেয় তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, অনেক সময় মনে হয় অ্যাক্সিডেন্ট করতে পারি। অনিয়ন্ত্রিত এসব আরোহীদের নিয়ন্ত্রণে আনতে কঠোর শাস্তি প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এই মোটরসাইকেলের চালকদের ড্রাইভিং লাইসেন্স জনিত নিয়ন্ত্রণ পরিচালনা করার প্রয়োজন এবং তাদেরকে এই ধরনের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কঠোরভাবে জরিমানা করা, লাইসেন্স বাতিল করা এবং ফুটপাতের উপর দিয়ে চললে ওই
মোটরসাইকেল কনফিসকেট করা বা বাজেয়াপ্ত করার মতো দৃঢ় পদক্ষেপ নেওয়া সময় এসেছে। শিগগিরই অত্যাধুনিক ক্যামেরা ও কঠোর লাইসেন্সিং এর মাধ্যমে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণের আশ্বাস ট্রাফিক বিভাগ প্রধানের। মোটরসাইকেল বলি বা অন্য কোনো গাড়ি বলি এরকম ফুটপাতে উঠাই দেবে বা রং রোডে ঢুকবে, আমরা এদেরকে ছবি উঠাই রাখবো। ছবি উঠায় এই নাম্বারের এগেনস্টে বিআরটিতে ঠিকানা নিয়ে আমরা তাদের কেস স্লিপ তাদের বাসার ঠিকানা পাঠিয়ে দেবো। তাহলে আমার ওই ম্যান পাওয়ার মিসইউজ না করেও আমরা এগুলাকে আরও সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণের সুযোগ পাবো। সমস্যা সমাধানে বিদ্যমান আইনের সংশোধনের মাধ্যমে জরিমানা ও শাস্তির মাত্রা বাড়ানোর পরামর্শ ট্রাফিক বিভাগের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অন্তত ৮০ জন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ রাজধানীর সিদলম জেলার একটি মন্দিরের কাছে বিস্ফোরণ ঘটে বলে জানায় ব্যাংকক পোস্ট। হামলায় নিহতদের মধ্যে ৩ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। ইরাওয়ান সেরিন নামে পরিচিত সনাতন ধর্মাবলম্বীদের এই মন্দিরটির হামলার প্রধান লক্ষ্য ছিল বলে ধারণা করছে পুলিশ। ব্যস্ত সড়কে বিস্ফোরণের পর আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও ২টি বোমা উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। আবারও বোমা হামলা হতে পারে এমন আশঙ্কায় এলাকার সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদেশের ক্রিকেটে যেন চলছে সুসময়। বড়দের সাফল্যের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে পরপর ২টি সিরিজ জয় করার কীর্তি গড়েছে বাংলাদেশের যুবারা। এর স্বীকৃতি হিসেবে সোমবার দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে আসন্ন যুব বিশ্বকাপেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ঝরল ইয়াং টাইগারদের কণ্ঠে। হোম আর অ্যাওয়ে ম্যাচ মিলিয়ে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে টানা ২টি সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সব মিলিয়ে ১৪ ম্যাচে ব্যবধানটা গিয়ে দাঁড়িয়েছে ১১-৩-এ। এমন ২টি সিরিজ কাটানোর পর দারুণ কিছু প্রাপ্য ছিল বাংলাদেশের যুবাদের। তাই কক্সবাজার মিশুক ওয়ারিয়র্স ক্লাবের উদ্যোগে মিরাজদের সংবর্ধনা দিল বিসিবি। যুবাদের বিশ্বকাপের এ পর্যন্ত ৯টি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। সে তুলনায় সাফল্যের খাতায় জমা পড়েনি তেমন কিছুই। সর্বোচ্চ অর্জন ২০০৬ বিশ্বকাপে ৫ম স্থান। রাত ১১টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভেজাল প্যারাসিটামল খেয়ে ৭৬ শিশু মৃত্যুর ঘটনার ২৩ বছর পর আরেক ওষুধ কোম্পানির পরিচালক সহ ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড। শাস্তি পর্যাপ্ত নয়, মন্তব্য ওষুধ প্রযুক্তিবিদদের। সরকারিভাবে হজযাত্রার দ্বিতীয় দিনে চরম অব্যবস্থাপনা। ভিসা না পাওয়ায় সকালের ফ্লাইটে যেতে পারেননি ৪১৯ জন যাত্রী। দিনভর ভোগান্তি। পাসপোর্ট আসে নাই, ভিসা আসে নাই, আমরা যেতে পারিনি। আজকে মাত্র ২০০০ মানুষকে পাঠাচ্ছে সরকারিভাবে। এই ২০০০ মানুষকে যদি তারা ঠিকভাবে পাঠাইতে না পারে তাহলে আমার আর কিছু বলার নাই। মোবাইল ফোন চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগে এক কিশোরকে পিটিয়ে হত্যা, ৩ ছাত্রলীগ কর্মী আটক। চাঁদপুরে শোক দিবসের চাঁদা না পেয়ে হামলায় জড়িত আরো ২ জন নৌপথে ঢাকায় পালিয়ে আসার সময় গ্রেফতার। এবং দেড়চুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার ১০ বছরেও শেষ হয়নি সব মামলার বিচার কাজ। সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। এই ছিল রাত ১১টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।